নীরবে, নিভৃতে। পর্ব 23। তাসমিয়া, তাসনিন, প্রিয়া। প্রাপ্তমনস্ক মুক্তমনাদের জন্য উন্মুক্ত। সকালের নাস্তা শেষে পড়তে বসেছে মিষ্টি। গতকাল সন্ধ্যায় আহনাফ স্যার পড়াতে আসেননি। বিষয়টা নিয়ে মনটা কেমন খচখচ করছে ওর। ওরকম আচরণ করার ফলেই কি স্যার রাগ করলেন? কই, রাগ করলে তো ছাতা দিয়ে যেতেন না। তাহলে কি হলো? মিষ্টির মন আজ পড়ায় যতটা তার চেয়ে আহনাফ স্যারের উপর বেশি। এর কারণ হিসেবে বলা যায়, শুক্রবার সকাল সকাল পড়তে বসতে ইচ্ছে করে না। কিন্তু মায়ের ধমকে পড়তে হয়। তাই হয়তো ভাবনা হিসেবে আহনাফ স্যারকে নিয়েই মনটা ভাবছে। মিষ্টি, বাসায় আছো? আচমকা রোশনের কণ্ঠস্বর শুনে চমকাল মিষ্টি। নিজের মনের ভুল কি না যাচাই করতে এক দৌড়ে সদর দরজার কাছে গিয়ে বাইরে উকি দিয়ে দেখল রোশন মেহেককে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সাথে লিমন, ফয়সাল। নিজের বোনকে এরকম অবস্থায় দেখে দিশেহারা লাগছে ওর। দৌড়ে উঠোনে গিয়ে মাকে ডাক দিল কয়েকবার। সিদ্দিক আহমেদ বাড়িতে নেই। আপুর কি হয়েছে দুলাভাই? ও এমন কোলে কেন? ব্যতিব্যস্ত হয়ে উঠেছে মিষ্টি। এর মধ্যে আঞ্জুম বেগম হাতে সাবান মাখা অবস্থায় মেয়ের ডাকে হন্তদন্ত হয়ে পুকুর ঘাট থেকে দৌড়ে উঠোনে এসে দাঁড়িয়েছেন। আগে ওকে ঘরে নেওয়ার ব্যবস্থা করো। ভীষণ জ্বর। জামাই, মেহেকের কি হয়েছে? উদ্ধৃতি চিহ্ন। ঘরে গিয়ে শুনবে। আগে আপুকে ওর ঘরে নিয়ে চলো। আঞ্জুম বেগমের প্রশ্নের উত্তর মিষ্টি দিল। তিনিও চুপচাপ রোশনের পিছু নিলেন। মিষ্টি আগে আগে হেঁটে মেহেকের ঘর কোন দিকে সেটা দেখিয়ে দিল। মেহেককে বিছানায় শুইয়ে দিয়ে পাশে বসল রোশন। লিমন আর ফয়সাল সামনের বারান্দায় চেয়ারে বসেছে। আঞ্জুম বেগম একফাকে শরবত দিয়ে এসেছে ওদের। প্রায় সপ্তাহখানেক ধরে জ্বর ঔষধ এনে খাইয়েছি, কিন্তু ডাক্তার ছাড়া কাজ হবে না মনে হচ্ছে। কি বলো? আপনি প্লিজ ডাক্তারের ব্যবস্থা করুন। এই অবস্থায় ও ডাক্তারের কাছে যেতে পারবে না। আপনারা ডাক্তার বাসায় আনার ব্যবস্থা করুন। টাকা পয়সা যা লাগে আমি দিচ্ছি, কিন্তু ওর চিকিৎসায় যেন কোনো ত্রুটি না থাকে। উদ্ধৃতি চিহ্ন। আঞ্জুম বেগম মেহেকের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। কিছুটা অভিমান বুকে চেপে রেখে বললেন, মেয়েটা গেল সুস্থ আর ফিরল। আহ মা, মানুষ কি অসুস্থ হতে পারে না বলো? এখানে থাকতে কি কখনো অসুস্থ হয়নি? দুলাভাই তো ডাক্তার দেখানোর জন্যই নিয়ে এসেছে। উদ্ধৃতি চিহ্ন। রোশনের কিছুটা গিল্টি ফিল হচ্ছে। নম্র কণ্ঠে শাশুড়ির দিকে দৃষ্টিপাত করে বলে, মা, আমার পক্ষে যতটুকু করা সম্ভব ছিল করেছি। আপনারা তো জানেনই, জঙ্গলে কোনো ডাক্তারকে নেওয়া সম্ভব নয়। উদ্ধৃতি চিহ্ন। আমি ওর বাবাকে কল দিয়ে বলছি, ডাক্তারকে নিয়ে আসতে পারে কি না। উদ্ধৃতি চিহ্ন। পারে কি না? পারতেই হবে। বেশি টাকার অফার করতে বলবেন বাবাকে। তারপরও না আসলে তুলে আনব গিয়ে। উদ্ধৃতি চিহ্ন। রোশনের মৃদু হুমকিতে দমে গেলেন আঞ্জুম। মাথা নেড়ে সম্মতি জানিয়ে স্বামীকে কোল দিতে নিজের ঘরের দিকে এগোলেন। মিষ্টি বোনের পাশে বসে কপালে হাত ছুঁয়ে জ্বরের তীব্রতা বোঝার চেষ্টা করছে। জ্বরের ঘোরে সবকিছু বুঝতে পারলেও কথা বলছে না মেহেক। শরীর খুব ফুরবল, মাথা ব্যথা সাথে আছেই। রোশন মেহেকের অন্য পাশে বসে মিষ্টির দিকে দৃষ্টিপাত করে। মিষ্টি, একটু জলপট্টির ব্যবস্থা করো তো। উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে দুলাভাই, আমি এখনই ব্যবস্থা করছি। উদ্ধৃতি চিহ্ন। মিষ্টি তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল। মেহেকের দু চোখ বেয়ে জল পড়ছে। চোখ জ্বালা পোড়া করছে খুব। রোশনের বুকের ভেতর কেমন উথাল পাতাল করছে সেই জল দেখে। দম বন্ধ বন্ধ লাগছে। হাত দিয়ে মেহেকের চোখের কোণ মুছে দিল ও। মেহেককে বালিশ রেখে নিজের কোলে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কপালে ঠোঁট ছুঁয়ে দেয় রোশন। ভীষণ রাগ হচ্ছে নিজের উপর। আরও আগেই কেন নিয়ে এলো না এখানে? ভেবেছিল স্বাভাবিক জ্বর, প্যারাসিটামল খেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু না, ঘটনা আলাদা। জঙ্গলের পরিবেশে তো মেহেক অভ্যস্ত না। সেজন্য হয়তো কিছু হয়েছে। লোকটার অস্থির মন নানান জল্পনা কল্পনা করতে ব্যস্ত হয়ে উঠেছে। দুলাভাই, এই যে বাটিতে পানি আর রুমাল নিয়ে এসেছি। মিষ্টি পাশে বসো বলল। রোশন কালক্ষেপণ না করে দ্রুত কপালে ভেজা রুমাল দিল মেহেকের। দুপুরের কড়া রোদে উঠোনের এক পাশে দাঁড়িয়ে আছে রোশন। ফয়সাল ও লিমনও দাঁড়িয়ে। ঘরে মেহেককে ডাক্তার দেখেছ? সিদ্দিক আহমেদ মোটা অঙ্কের টাকা পয়সা দেওয়ার কথা বলে অবশেষে গ্রামের সবচেয়ে বড় ডাক্তার সিরাজুল ইসলামকে নিয়ে এসেছেন। ডাক্তার সিরাজুল ইসলাম বেশ কিছুক্ষণ মেহেককে দেখে পরিশেষে জানালেন, ব্লাড টেস্ট করতে হবে। খুব সম্ভবত টাইফয়েড হয়েছে মেয়েটির। পুরোপুরি নিশ্চিত হতে টেস্ট করানো দরকার। এখনই চিকিৎসা না করালে জীবন মরণ সমস্যা হতে পারে। আঞ্জুম মিষ্টির হাত ধরে ডুকরে কেঁদে উঠলেন ডাক্তারের কথায়। মিষ্টি ইশারায় চুপ করতে বলে, মা কে? তাহলে বিকেলে হাসপাতালের নিতে হবে মেহেককে। হ্যাঁ সিদ্দিক ভাই, কারণ বাড়িতে ওসব টেস্ট করার মতো ব্যবস্থা আমাদের এখানে তো নেই। উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে, বিকেলে নিয়ে যাব। আমার মেয়েটা ঠিক হয়ে যাবে তো ডাক্তার সাহেব। উদ্ধৃতি চিহ্ন।
বাবার আকুতি ভরা টলটলে চোখের দিকে তাকিয়ে ডাক্তার সিরাজুল ইসলাম বললেন, একদম ঠিক হয়ে যাবে, শুধু একটু সময় লাগবে, চিন্তা করবেন না। উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে। উদ্ধৃতি চিহ্ন। মেহেক চোখ পিটপিট করে তাকিয়ে আছে। সিদ্দিক আহমেদ ডাক্তারকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন মাত্র। মিষ্টি আর আঞ্জুম ঘরে দাঁড়িয়ে। মিষ্টি। উদ্ধৃতি চিহ্ন। বোনের ক্ষীণ আওয়াজে চমকে ওঠে মিষ্টি। সাথে আঞ্জুমও। তড়িঘড়ি করে পাশে বসে দুজন। কি হয়েছে আপু? কোথায় কষ্ট হচ্ছে তোমার? উদ্ধৃতি চিহ্ন। মেহেক। এই মেহেক। মা, আমার বেশি কষ্ট হচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। জানার সম্মিলিত প্রশ্নের উত্তর দিতে সময় লাগলো মেহেকের। থেমে থেমে বলল, এমনিতে শরীর ব্যথা খুব, মাথা কেমন ভার হয়ে আছে। তাছাড়া ঠিক আছি এখন। বিকেলের পর সন্ধ্যায় আর হুঁশ থাকে না। তোমরা কেমন আছো? উদ্ধৃতি চিহ্ন। আমরা ঠিক আছি রে। তোকে এত কথা বলতে হবে না। মিষ্টি, তুই মেহেকের কাছে বসো। আমি জামাই আর ওর বন্ধুদের হাত মুখ ধোয়ার ব্যবস্থা করে খাওয়া দাওয়ার আয়োজন করি। দুমুঠো খেয়ে তারপর আবার হাসপাতালের যেতেও হবে। উদ্ধৃতি চিহ্ন। মেহেক চাইলেও কিছু বলতে পারল না। এই মুহূর্তে রোশনকে নিয়ে খেপে যাওয়ার মতো পরিস্থিতি ওর নেই। মিষ্টিও মায়ের কথায় মাথা নেড়ে সম্মতি জানিয়ে বসে রইল। লিমন আর ফয়সাল গোসল করল না। ওরা বিকেলেই ফিরে যাবে, নৌকা পাবে না তখন। তাই নদী সাঁতরে যেতেই হবে। অযথা এখন গোসল না করে তাই হাত মুখ ধুয়ে নিল দুজন। রোশন গোসল সেরে মেহেকের ঘরের দিকে এগোলো। আঞ্জুম এর মধ্যে মিষ্টিকে ডেকে পাঠিয়েছেন। একা হাতে সব খাবার খাওয়ার ঘরে নিয়ে যাওয়া মুশকিল। সিদ্দিক আহমেদ মেয়ের সাথে কথাবার্তা বলে গোসল করতে পুকুর ঘাটের দিকে গেছেন একটু আগে। ভেজা চুলগুলো কপালে ঝুলছে রোশন। টপ টপ করে পানি ঝরছে চুল থেকে। তোয়ালে কাঁধে নিয়েই মেহেকের পাশে বসেছে সে। অর্ধনগ্ন শরীরে লুঙ্গি আর কাঁধে তোয়ালে থাকায় মেহেকের কাছে লোকটাকে বেশরম ছাড়া আর কিছু মনে হচ্ছে না। এখন কি একটু ভালো লাগছে সুন্দরী? এমন ড্যাবডেবে চোখে তাকিয়ে আছো যে? রোশনের দুষ্ট হাসির ঝিলিকে মেহেকের কপাল কুঁচকে গেল। সাথে ভ্রু উঁচিয়ে সে বলল, দেখার মতো কিছু থাকলে তো দেখব। সবাই দেখেছে যা, তা আমি কেন দেখব? নেহাত এটা আমার বাবার বাড়ি, তাই চিল্লাতে পারছি না। উদ্ধৃতি চিহ্ন। রোশান মেহেকের মুখের উপর ঝুঁকে দুহাত বালিশের দুই পাশে রেখে মুচকি হাসল। এর মধ্যে রোশনের চুল থেকে কয়েক ফোঁটা পানি চুইয়ে পড়ল মেহেকের ললাটে। বিরক্ত লাগছে ওর। সবাই যা দেখেনি সেসব দেখতে চাও তুমি? তাহলে দেখাই। পাশ ফিরে শুয়ে রোশানকে সরাতে চাইল মেহেক। কিন্তু শরীর ফুটবল হওয়ায় পারল না। রোশন নিজে থেকেই উঠে দাঁড়ালো। আমার কিছু দেখার ইচ্ছে নেই। আপনি যান এখন, খেয়ে আসুন। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে রোশান ফিক করে হেসে উঠল। কেয়ার করলে? খেয়ে আসতে বললে সুন্দরী। উদ্ধৃতি চিহ্ন। মোটেও না, এখান থেকে সরানোর জন্য বলছি। উদ্ধৃতি চিহ্ন। তাহলে ঠিক আছে। আমিও ভাবছিলাম ভূতের মুখে রামনাম। উদ্ধৃতি চিহ্ন। চলবে। নীরবে, নিভৃতে। পর্ব 24। তাসমিয়া, তাসনিন, প্রিয়া। প্রাপ্তমনস্ক মুক্তমনাদের জন্য উন্মুক্ত। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে রোশান মেহেকের কথায় ফিক করে হেসে উঠল। কেয়ার করলে? খেয়ে আসতে বললে সুন্দরী। উদ্ধৃতি চিহ্ন। চোখে মুখে দুষ্ট হাসির ঝিলিক ফুটিয়ে ভ্রু নাচিয়ে বলল রোশন। মেহেক চেহারায় বীরস্বভাব ফুটিয়ে অন্যদিকে দৃষ্টিপাত করে। মোটেও না, এখান থেকে সরানোর জন্য বলছি। উদ্ধৃতি চিহ্ন। তাহলে ঠিক আছে। আমিও ভাবছিলাম ভূতের মুখে রামনাম। উদ্ধৃতি চিহ্ন। মেহেক চুপ করে রইল। এর সাথে অহেতুক কথা বলার মতো এনার্জি নেই এখন। কথায় কথা বাড়বে, তার চেয়ে একা একা বকে খেতে চলে যাক বরং হুহ। বিকেলে হসপিটালে নিয়ে যাওয়া হলো মেহেককে। রোশন অবশ্য সাথে গেলেও একটা নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করছে। চেহারা ঢাকার জন্য মুখে অবশ্যই মাস্ক পরে নিয়েছে লোকটা। মেহেক বাড়িতে এসেছে দেখে এমনিতেই আশেপাশের লোকজন রোশনের কথা বলাবলি করছিল দুপুরে। প্রতিবেশীরা তো মিষ্টির কাছে বার কয়েক জিজ্ঞেসও করেছিল, তোর ডাকাত দুলাভাই এসেছে। উদ্ধৃতি চিহ্ন। মিষ্টি অবশ্য কৌশলে কথা এড়িয়ে গেছে। তবুও সাবধানে থাকতে হয়। জীবনে এই প্রথম নিজের এই কাজকর্মের জন্য বিরক্ত লাগছে রোশন। নিজের স্ত্রী অসুস্থ অথচ সাথে হসপিটালের ভেতর যেতে পারছে না। এর চেয়ে অশান্তির কি আর কিছু আছে? না, রোশনের কাছে এর চেয়ে অশান্তির কিচ্ছু নেই আপাতত। মিষ্টি আর সিদ্দিক আহমেদ সাথে আছে মেহেকের। তবুও অস্থিরতা কমছে না রোশন। অপেক্ষা করা কতটা তিক্ত তা হাড়ে হাড়ে টের পাচ্ছ। প্রায় 1 ঘন্টা পরে মেহেককে দেখতে পেল রোশন। বাবা ও বোন মিলে মেহেককে ধরে ধরে হসপিটাল থেকে বেরিয়ে আসছে। রোশন আর নিজের জায়গায় স্থির থাকতে পারল না। পকেট থেকে কালো রঙের সানগ্লাসটি চোখে পড়ে হনহনিয়ে এগিয়ে গেল সামনে। মিনিট দুয়েকের মধ্যে মেহেকের সামনে গিয়ে দাঁড়াল রোশন। জ্বর বেড়েছে বলে ভালো খেয়াল নেই ওর। একটু পর জ্বর আরও বাড়বে বই কমবে না। আমি দেখছি। উদ্ধৃতি চিহ্ন।
শ্বশুর আর শালিকাকে ইশারায় মেহেককে ছাড়তে বলে কোলে তুলে নিল বউকে। সিদ্দিক আহমেদ দ্রুত পা চালিয়ে অটোরিকশা ঠিক করতে এগোলেন। মিষ্টি রোশনের সাথে সাথে হাঁটছে। কি বললেন ডাক্তার? আর ঔষধ নিতে হবে না। উদ্ধৃতি চিহ্ন। ব্যতিব্যস্ত হয়ে উঠেছে রোশন। মিষ্টি ধীরস্থিরভাবে বলে, টাইফয়েড হয়েছে, ঔষধে কাজ হবে না, এখন ইনজেকশন দিয়েছে। তবে সাথে আনুষঙ্গিক কিছু ঔষধ আছে। বাবা গাড়ি ঠিক করে আমাদের আগে পাঠিয়ে দিয়ে তারপর হয়তো ঔষধ কিনবে। বুঝতেই পারছেন, আপনাকে কেউ চিনে ফেললে মহা ঝামেলা হবে। উদ্ধৃতি চিহ্ন। মিষ্টির কথায় কোনো ভুল নেই। সবকিছুই বুঝতে পারছে রোশন। তাই মাথা নেড়ে সম্মতি জানিয়ে চুপচাপ হাঁটতে লাগলো। এর মধ্যে সিদ্দিক আহমেদ ইশারায় একটা অটোরিকশার দিকে এগোতে বললেন মিষ্টিকে। মিষ্টি রোশনকে ইশারা করতে মেহেককে নিয়ে সেদিকে এগোলো। আজকের ইনজেকশন করে দিয়েছে ডাক্তার। 7 দিন ইনজেকশন নিতে হবে, পাশাপাশি নিয়মমাফিক চলাফেরা করতে হবে। আঞ্জুম বেগমের সহায়তায় মিষ্টি মেহেকের শরীর মুছিয়ে দিয়েছে। ঘেমে নিয়ে থাকলে সমস্যা। রাতের খাওয়া দাওয়া শেষে ঘরে এসে দাঁড়িয়েছে রোশন। আজকে থেকে গেলেও কালকে অবশ্যই জঙ্গলে ফিরে যেতে হবে তাকে। কিন্তু কিভাবে কথা না বলে, দেখা না করে থাকবে? এমন একটা অবস্থা, জঙ্গলে নেটওয়ার্কও খুব স্লো। বিরক্ত লাগছে সবকিছু। কই কই উদ্ধৃতি চিহ্ন। মেহেকের দিকে দৃষ্টিপাত করতেই অস্থির হয়ে উঠল রোশন। মেয়েটা জ্বরের ঘোরে কিছু একটা বলছে। রোশন দ্রুত এগিয়ে মেহেকের পাশে বসল। মেয়েটার চোখ মুখ এই কদিনে কেমন হয়ে গেছে। ঠোঁটগুলো কেমন ফ্যাকাশে, চোখের নিচে কালচে দাগ, শুকিয়ে গেছে শরীরও। কি খুঁজছো সুন্দরী? কি লাগবে বলো? মেহেক পিটপিট করে রোশনের দিকে তাকিয়ে আছে। ম্লান হেসে একটা হাত রোশনের গালে রাখল। চমকাল রোশন। পরক্ষণেই মনে হলো সবকিছুই তো ঘোর। এ তোকে আল কেন রাখো বজ্জাত লোক? থেমে থেমে শুধালো মেহেক। রোশন ঠোঁট কামড়ে মুচকি হাসল। এবার সত্যি সত্যি তার ডাকাত রানী তার সাথে কথা বলছে। তবে স্বাভাবিক থাকলে এসব কখনোই বলতো না, সে বিষয়ে নিশ্চিত। প্রিয়তমার পাশে বালিশে মাথা রেখে শুয়ে বলল রোশন। বজ্জাত লোক সেজন্য। উদ্ধৃতি চিহ্ন। বদের হাড্ডি একটা। উদ্ধৃতি চিহ্ন। আর কোনো কিছু আছে? অসভ্য, লুচ্চা। উদ্ধৃতি চিহ্ন। আছে। এ তো। দূরে সরর। রোশনকে হাত দিয়ে দূরে সরিয়ে দিতে চাইলেও ক্লান্ত শরীরে সেটা মেহেকের পক্ষে সম্ভব হলো না। রোশন মেহেকের মাথা তুলে নিজের বুকের উপর রাখল। সকালেই চলে যাব। তারপর চাইলেও কিছুদিন কাছাকাছি থাকতে পারবো না তোমার। তাই আজকের রাতটা আর হাতছাড়া করব না। সারা রাত বুকে জড়িয়ে ধরে রাখব। উদ্ধৃতি চিহ্ন। রোশনের কথায় একটু নড়েচড়ে উঠল মেহেক। কিন্তু কিছু বলল না। চুপ করে গেছে। কি বুঝল মেয়েটা কে জানে। রোশন ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিতেই নড়েচড়ে উঠল সে। আবেশে শক্ত করে জড়িয়ে ধরল রোশনকে। লোকটা মৃদু হেসে আর কিছু না বলে চোখ বন্ধ করে ফেলল। পরের দিন সকালে আচমকা লোকজনের চেঁচামেচির আওয়াজে ঘুম ভেঙে গেল মেহেকের। সকালবেলা জ্বর কম আজ, তবে শরীর ফুরবল। বাইরে কি হচ্ছে দেখার জন্য শোয়া থেকে উঠে বসল সে। কিন্তু হাঁটার মতো শক্তি শরীরে নেই মনে হওয়াতে মিষ্টিকে ডাক দিল কয়েকবার। মিনিট 5 পরে মিষ্টি এলো মেহেকের ডাকে। আপু তুমি ঠিক আছো? কিছু লাগবে? উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছি রে। বাইরে কি হচ্ছে? উদ্ধৃতি চিহ্ন। ভাইয়াকে খুঁজতে পুলিশ এসেছে, সাথে পাশের বাড়ির লোকজন আর গ্রামের লোকজন। উদ্ধৃতি চিহ্ন। মিষ্টির কথায় আতকে উঠল মেহেক। আশেপাশে নজর বুলিয়ে কোথাও রোশনকে না দেখে আতঙ্ক বাড়ল বই কমল না। উনি কোথায়? উদ্ধৃতি চিহ্ন। ভাইয়া ফজরের নামাজের পরেই চলে গেছে। তুমি ঘুমিয়েছিলে বলে ডাকেনি। স্বস্তির নিঃশ্বাস ফেলল মেহেক। যাই হোক, পুলিশ এসে রোশনকে নিয়ে গেলে সিদ্দিক আহমেদের বদনাম হতো। ভোরসন্ধ্যা। টিপটিপ বৃষ্টি হচ্ছে। আজ 2 দিন পর আহনাফ এসেছে মিষ্টিকে পোড়াতে। ঘরে ঢুকে ছাতা পাশে রেখে নির্দিষ্ট চেয়ারে বসেছে আহনাফ। মিষ্টিও নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে আছে। পরীক্ষা প্রায় শেষের পথে। আহনাফের মুখাবয়ব দেখে ভাবনার অতলে হারিয়েছে মেয়েটা। চেহারা কেমন উষ্কুস লাগছে, মলিন। কি দেখছো? আসলে আমি দুঃখিত মিষ্টি। অসুস্থ থাকায় এই 2 দিন আসতে পারিনি। উদ্ধৃতি চিহ্ন। আহনাফের কথায় নড়েচড়ে উঠল মিষ্টি। কি অদ্ভুত। জিজ্ঞেস করা উচিত ছিল আগে ওর, স্যার কেন আসেনি কিংবা অসুস্থ ছিলেন কি না। অথচ বেচারা নিজে থেকেই সবকিছু বলে যাচ্ছে। ব্যাপার না স্যার, আসলে আপু এসেছে তো সেজন্য আপনার খোঁজ নেওয়া হয়নি। নয়তো বাবা গিয়ে জেনে আসতেন আপনার কি হয়েছে। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ শুনেছি। মেহেকের কি অবস্থা এখন? আগের থেকে একটু ভালো। উদ্ধৃতি চিহ্ন। ঠিক হয়ে যাবে। আচ্ছা তুমি বরং পড়া শুরু করো। উদ্ধৃতি চিহ্ন। জি। মিষ্টি বাধ্য ছাত্রীর মতো পড়ায় মনোযোগ দিল। 3 দিন আগে জ্বর এসেছিল আহনাফের। এখন অবশ্য নেই। পেটে ঔষধ পোড়ায় কমে গেছে। সেজন্য যে পোড়ানো রেখে ঘরে বসেছিল বিষয়টা তেমনও নয়। মন খারাপের অসুখে ভুগছিল একক দিন।
একটা মানুষ কিভাবে আরেকটা মানুষকে তিলে তিলে শেষ করে দিতে পারে নিজের সাথে, তেমন ঘটনা না ঘটলে কেউই হয়তো বুঝতে পারে না। আয়েশা, এই মেয়েটা গ্রামে এসেছে, বাবার বাড়ি, সাথে স্বামী ও সন্তানও এসেছে বটে। সেটা স্বাভাবিক, কিন্তু তার সুখের সংসারের গল্প আহনাফকে শোনানো অস্বাভাবিক। একটা সময় যে মানুষটার পাশে অন্য কারো নামও সহ্য করতে পারত না আহনাফ, আজ সেই মানুষটির সাথে অন্য কাউকে দেখতে হয়। এ যে কি ভীষণ যন্ত্রণা, তা কাউকে বোঝাতে পারে না আহনাফ। ভালোই থাকে, তারপর মাঝে মধ্যে আয়েশার হুটহাট কল এলোমেলো করে দেয় ওকে। এমনটা নয় যে আয়েশার নম্বর রেখে দিয়েছে আহনাফ, কিন্তু আয়েশা মাঝে মধ্যে নতুন নতুন সিম দিয়ে কল করে। কি শান্তি পায় আহনাফকে কষ্ট দিয়ে তা বুঝতে পারে না ভুক্তভোগী আহনাফ। যে মানুষটার সাথে দীর্ঘ সময় আমরা অতিবাহিত করি, ভবিষ্যতে ঘর বাঁধব বলে স্বপ্ন বুনি, হুট করে সেই মানুষের বদল ভীষণ বিশ্রী। আর এই বিশ্রী ব্যাপারটা কাটিয়েই আমাদের চলার পথে এগোতে হয়। আহনাফও আপ্রাণ চেষ্টা করছে এগিয়ে যাওয়ার। তবে এই এগোনোর পথটা বড্ড অমসৃণ ওর জন্য। চলবে নীরবে, নিভৃতে। পর্ব 25। তাসমিয়া, তাসনিন, প্রিয়া। মুক্তমনাদের জন্য উন্মুক্ত। সিগারেটের ধোঁয়ার কুণ্ডলীর দিকে তাকিয়ে আনমনে ভাবনায় বিভোর রোশন। ইদানিং এই জঙ্গল ওর কাছে অশান্তির জায়গা মনে হচ্ছে। এসব খুনাখুনি, ডাকাতি আর ভালো লাগে না। ঘরে বসে বসে ও এখন বিরক্ত লাগছে। 2 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে এখানে। এমনিতেই তো ফোনে নেটওয়ার্ক থাকে না, তার উপর বৃষ্টি হলে তো কথাই নেই। মিষ্টির থেকে 2 দিন আগে মেহেকের শরীরের অবস্থা সম্পর্কে জেনেছিল রোশন। কিন্তু 2 দিন ধরে মেহেকের কোনো খোঁজও নিতে পারছে না। এভাবে থাকা ভীষণ মুশকিল লাগছে। অস্থির লাগছে সবকিছু। এই অস্থিরতা কাউকে বোঝানো যায় না। রোশন। আচমকা বাবার গলার আওয়াজে নড়েচড়ে উঠল রোশন। দরজার দিকে দৃষ্টিপাত করে মুচকি হেসে দাঁড়াল। হ্যাঁ বাবা, ভেতরে এসো। সবুর হোসেন ধীর পায়ে ঘরে ঢুকে চেয়ারে বসলেন। রোশন পা দুলিয়ে বসল বিছানার একপাশে। সন্ধ্যায় দলবল নিয়ে জঙ্গলের পূর্বদিকের গ্রামে যেতে হবে। উদ্ধৃতি চিহ্ন। এই বৃষ্টির মধ্যে। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে বলেই যাবে। কারণ বৃষ্টির সময় সবাই ঘরে থাকে। বাইরে কেউ কিছু অত খেয়াল করে না। তুলনামূলক কম রিস্ক থাকে। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু বাবা গ্রামে। গ্রামে কি এমন আছে যা লুটতে যাব? সবুর হোসেন উঠে দাঁড়ালেন। ঘরের দক্ষিণ দিকের জানালার পাশে দাঁড়িয়ে বিকেলের শেষ সময়ের প্রকৃতির দিকে দৃষ্টিপাত করে বললেন। ওখানে হাওলাদার বাড়ি আছে। হাওলাদার বাড়ির ধন সম্পত্তি নেহাত কম না রোশন। সারা জীবন লোকজনকে ঠকিয়ে টাকা রোজগার করেছে ব্যাটা। পাশাপাশি গাঁজা, ইয়াবার ব্যবসাও করত। সব মিলিয়ে বেশ বড়সড় পার্টি বলা চলে। উদ্ধৃতি চিহ্ন। রোশনও বসা থেকে উঠে সবুর হোসেনের ঠিক ডান পাশে দাঁড়িয়েছে। সিগারেটের অবশিষ্ট অংশটুকু জানালা দিয়ে বাইরে ফেলে আড়মোড়া ভাঙার ভঙ্গিতে হাই তুলে বলে সে। ঠিক আছে। উদ্ধৃতি চিহ্ন। আজকে বাড়িতে লোকজন কম থাকবে ওদের। আর বৃষ্টিও আছে, সব মিলিয়ে দারুণ সুযোগ, বুঝতে পেরেছ? হ্যাঁ। উদ্ধৃতি চিহ্ন। ওকে। উদ্ধৃতি চিহ্ন। সবুর হোসেন ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে এগোলেন। ঠিক দরজার কাছাকাছি থেমে বললেন। মেহেকের কি খবর? উদ্ধৃতি চিহ্ন। 2 দিন ধরে কোনো খবর জানি না বাবা। উদ্ধৃতি চিহ্ন। ছেলের চেহারার মলিনতা দৃষ্টি এড়ালো না সবুরের। কাজটা ঠিকঠাক মতো করে এসো। তারপর একদিন সন্ধ্যায় না হয় গিয়ে দেখে এসো। উদ্ধৃতি চিহ্ন। রোশন মাথা নেড়ে সম্মতি জানিয়ে ঘর থেকে বেরিয়ে বৃষ্টির মধ্যেই নদীর দিকে এগোলো। সবুর হোসেন এখনো দরজার কাছে দাঁড়িয়ে। রোশনের মন খারাপ হলে যে নদীর পাড়ে গিয়ে বসে থাকে তা ভালো করে জানেন তিনি। অতিরিক্ত শব্দটাই খারাপ। অতিরিক্ত কোনো কিছু ভালো না। হোক সেটা ভালোবাসা কিংবা টাকা পয়সা। অতিরিক্ত জিনিস সব সময় বিপদ ডেকে আনে বলেই মনে করেন সবুর। বাইরে এই ঝুম বৃষ্টির দিকে দৃষ্টিপাত করতেই বুকটা হু হু করে উঠে সবুর হোসেন। বর্ষা আসেই বুঝি স্মৃতিচারণ করাতে। দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো দিন। মিষ্টির এসএসসি পরীক্ষা শেষ হয়েছে 3 দিন আগে। আহনাফ এখন আর পড়াতে আসে না। সন্ধ্যা হলে তাই একটু ফাঁকা ফাঁকা লাগে মিষ্টির। ভোরের আগমনে সূর্যের আলো ঠিকরে পড়ছে চারদিকে। ঘরের বারান্দায় বসে বাইরের দিকে তাকিয়ে আছে মেহেক। পরনে কালো রঙের থ্রিপিস, খোলা চুল, নাক কান খালি। কোনো প্রসাধনী নেই কোথাও। মেহেক এখন পুরোপুরি সুস্থ। কিন্তু মন মানসিকতা ভীষণ খারাপ থাকে ইদানিং। রোশন আর আসেনি। আশেপাশের লোকজন, গ্রামের লোকজন সবাই বলাবলি করে বিয়ের নামে ভোগ করা শেষ, তাই আর নিয়ে যাচ্ছে না। আঞ্জুম বেগমও যে মনে মনে তাই ভাবেন সেটা বুঝতে অসুবিধা হয় না মেহেকের। তবে মিষ্টি মেহেককে বোঝায় হয়তো কোনো সমস্যার মধ্যে আছে রোশন। নইলে এই 1 মাসে কিছুতেই না এসে থাকতো না সে। মেহেক চুপ করে থাকে সব সময়। আগের মতো কথা বলে না। সারাক্ষণ রোশনের কথা ভাবে। হুটহাট কান্না করে, তবে লোকচক্ষুর আড়ালে। কিভাবে যেন ডাকাত লোকটার প্রতি মায়া জন্মে গেছে।
অসুস্থতার সেই দিন রাতগুলোতে লোকটার সেবা করার কথা ভুলতে পারে না মেহেক। নারীর মন যেমন কঠিন তেমনই কোমল। যেই মানুষটাকে দু চোখেও দেখতে পারত না, আজকের দিনে এসে তাকে একবার দেখার জন্যই অস্থির হয়ে থাকে মেহেক। শুধু জানতে ইচ্ছে করে কেন এভাবে জোর করে মায়ায় জড়িয়ে ছেড়ে গেল লোকটা। নাকি মানুষ এমনই মায়ায় বেঁধে ছেড়ে যায়। মেহেক, এই মেহেক, ভাত খেতে আয়। উদ্ধৃতি চিহ্ন। আঞ্জুম বেগমের ডাকে ভাবনার ছেদ ঘটে ওর। খেতে ভালো লাগে না, শরীরে কেমন একটা অবসাদ। তোমরা খেয়ে নাও মা, আমি খেয়ে বাসন কোসন ধুয়ে নিচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। প্রত্যুত্তর কিছু বললেন না আঞ্জুম বেগম। মেহেক বসে রইল আবারও আনমনে। সিদ্দিক আহমেদ বড় মেয়েকে নিয়ে ভীষণ চিন্তায় থাকেন। এদিকে মিষ্টিকে বিয়ে দিবে বলে উঠে পড়ে লেগেছেন আঞ্জুম। কয়েকদিন আগেই একটা ভালো সম্বন্ধ এসেছিল। মোটামুটি কথা বলে রেখেছে মিষ্টির মা। কিন্তু সিদ্দিক রাজি নন বলেই পুরো কথা এগোতে পারছে না। মিষ্টি তো চাইলেও না করতে পারে না। কারণ নিজের কৃতকর্মের জন্য বাবা মায়ের মুখের উপর কথা বলতেও লজ্জা লাগে এখন। তাই তাদের কথা মতো বাকি জীবন চলবে বলে ঠিক করেছে। কিন্তু ওর খুব ইচ্ছে ছিল অন্তত গ্রাজুয়েশন শেষ করবে। তুমি কেন আপত্তি করছো মিষ্টির বাবা? মেহেকের ওই অবস্থা, মিষ্টিরও একটা অতীত আছে। এর মধ্যে যদি মেয়েটার জন্য একটা ভালো সম্বন্ধ পেয়েও হাতছাড়া করি তা কি হয় বলো? স্বামীর প্লেটে আরেক চামচ মাছের জল দিয়ে বললেন আঞ্জুম। দুপুরের খাওয়া দাওয়া চলছে। মিষ্টি আগেই খেয়ে দিয়ে নিজের ঘরে চলে গেছে। মেহেক খাবে আসরের আগে আগে। এরকম করেই চলছে এখন ওর দিনকাল। মিষ্টির মা, তোমার কি মনে হয় না মিষ্টির মতামত নেওয়া দরকার? ও তো বিয়ে করতে চায় না এখন। উদ্ধৃতি চিহ্ন। ওর কথা বাদ দাও তুমি। আমি মোটামুটি কথা বলে রেখেছি, তুমিও মতো দিয়ে দাও। মেয়েটার বিয়ে হলে একটু বাঁচি। লোকের কথা শুনতে আর ভালো লাগে না। কিছুটা রাগান্বিত স্বরে বললেন আঞ্জুম। সিদ্দিক আহমেদ দীর্ঘশ্বাস ছেড়ে হাত ধুয়ে উঠে দাঁড়ালেন। তোমার যা ভালো মনে হয় করো। যদি মনে হয় বিয়ে দিলেই শান্তি তবে তাই করো। কিন্তু দেখে শুনে নিও ভালো করে। সবকিছু জেনেও কেন উনারা বিয়েতে এত আগ্রহী সেটাও সন্দেহের বিষয়। উদ্ধৃতি চিহ্ন। রাখো তোমার সন্দেহ। মিষ্টির বিষয়ে কেউ তো সবকিছু জানে না। আর জানবেও না। মেহেকের কথা আলাদা। কে জানে মেয়েটার কপালে কি আছে। উদ্ধৃতি চিহ্ন। মেহেকের কথা উঠতেই বুকটা কেমন মোচড় দিয়ে উঠল সিদ্দিকের। সত্যি তো, এভাবে তো জীবন চলে না। চোখের সামনে তিলে তিলে শেষ হতে দেখছে নিজ সন্তানকে। কিভাবে যোগাযোগ করবে রোশনের সাথে? ভালোমন্দ কিছু তো একটা জানতে পারত অন্তত। এসব ভাবতে ভাবতে খাওয়ার ঘর থেকে বেরিয়ে গেলেন মেহেকের বাবা। মুখোমুখি দাঁড়িয়ে আছে মিষ্টি ও আহনাফ। পিনপতন নীরবতা বিরাজ করছে দুজনের মধ্যে। এই ভোর সন্ধ্যায় লোকটা হঠাৎ বাড়ির সামনে দেখা করতে কেন এলো বুঝতে পারছে না মিষ্টি। পাশের বাড়ির টোটনকে বলে মিষ্টিকে বিকেলে খবর পাঠিয়েছিল আহনাফ। কিন্তু মিষ্টির মনে অন্য ভাবনা। কি এমন কথা যা বাড়িতে গিয়ে বলা যেত না? নীরবতা ভেঙে আহনাফ নিজেই কথা বলল। মিষ্টি। উদ্ধৃতি চিহ্ন। জি স্যার। উদ্ধৃতি চিহ্ন। কিছু কথা জিজ্ঞেস করতে ডেকেছি তোমাকে। তোমার যা বলার মন থেকে বলবে সবকিছু, যদি অনুমতি দাও বলবো। মিষ্টি কিছুটা অবাক হলো। কি এমন কথা জিজ্ঞেস করবেন যার জন্য অনুমতি চাইছেন স্যার? জি বলুন। উদ্ধৃতি চিহ্ন। শুনেছি তোমার বিয়ের কথাবার্তা চলছে। মানে বেশ এগিয়েছে। তুমি কি বিয়েতে রাজি? উদ্ধৃতি চিহ্ন। পরিবারের লোকজনের কথা ভেবে রাজি। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে এখন বিয়ে করতাম না। উদ্ধৃতি চিহ্ন। পাত্র হিসেবে কি তাকে খুব পছন্দ হয়েছে? উদ্ধৃতি চিহ্ন। কোথা থেকে কি বলছে লোকটা? কথার আগামাথা খুঁজে পেল না মিষ্টি। আমি ছেলের ছবি দেখিনি। বাবা মা যাকে বলবে তাকেই বিয়ে করছি, এতটুকুই। আমার পছন্দের কিছু নেই। উদ্ধৃতি চিহ্ন। মিষ্টির সোজাসাপটা উত্তর। আহনাফও ভনিতা ছাড়াই বলে ফেলে। তাহলে আমি যদি তোমার বাবা মাকে বিয়ের জন্য রাজি করাই, পাত্র হিসেবে আমাকে মেনে নিবে? আহনাফের এমন প্রস্তাবে চমকাল মিষ্টি। শুকনো ঢোক গিলে চোখে চোখ রাখল সে। না, মজা করার লোক সার নন। কিন্তু উত্তর। উদ্ধৃতি চিহ্ন। আহনাফের প্রশ্নের জবাবে মিষ্টি চুপ করে থাকায় ফের বলে উঠল আহনাফ। মিষ্টি গলা খাকারি দিয়ে বলে, বাবা মা যা চাইবেন তাই হবে। মা কে বলেছিলাম অনেক করে উনি বোঝেননি আমার যন্ত্রণা। উদ্ধৃতি চিহ্ন। আমাকে বলো তোমার কি কষ্ট, যন্ত্রণা? আমি মাঝে মধ্যে খেয়াল করতাম তোমার কিছু একটা হয়েছে। এবং সেটা বেশ গাঢ় কিছু। উদ্ধৃতি চিহ্ন। মিষ্টি দীর্ঘশ্বাস ফেলল। সেই সব দিনগুলোর কথা ভাবতেই ভেকেঁপে উঠল একবার। আহনাফের নজর এড়ালো না তা। হ্যাঁ বলবো। আমি চেয়েছিলাম আমার যার সাথেই বিয়ে হোক সে যেন আমার সবটা জানে। কিন্তু মায়ের জন্য বলতে পারিনি পাত্রপক্ষের কাউকে। কিন্তু আপনাকে বলবো অবশ্যই। উদ্ধৃতি চিহ্ন। আহনাফ অধীর আগ্রহে তাকিয়ে আছে মিষ্টির দিকে। মিষ্টি বলতে থাকলো প্রথম থেকে সবকিছু।
কিভাবে বাড়ি থেকে বের হয়েছিল, কিভাবে অন্ধকার গলিতে সময় কেটেছে এবং কিভাবে আবারও গ্রামে ফিরেছে সবকিছুই। আহনাফ শুধু কথাগুলো শুনে অবাক হচ্ছে। এই মেয়েটার সাথে এত খারাপ কিছু ঘটে গেছে অথচ কারো সাথে মন খুলে বলতে পর্যন্ত পারেনি। মিষ্টির চোখ থেকে নোনাজলের ফোয়ারা বইছে। সেই দিনগুলোর স্মৃতি আজও ক্ষত বিক্ষত করে দেয় মিষ্টিকে। আহনাফের হুট করে ভীষণ মায়া হচ্ছে মিষ্টির জন্য। কি ভেবেই যেন আলগোছে বুকে জড়িয়ে নিল মেয়েটাকে। মিষ্টিও কিছু না ভেবেই আহনাফের বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে দীর্ঘশ্বাস ফেলল আহনাফ নিজে। সত্যি প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আস্ত একটা উপন্যাস। আবার বলতে গেলে একের অধিক উপন্যাসের চিত্ররূপ। চলবে নীরবে, নিভৃতে। পর্ব ২৬। তাসমিয়া, তাসনিন, প্রিয়া। মুক্তমনাদের জন্য উন্মুক্ত। মেহেক মা, কি করছিস? ঘরের দরজায় দাঁড়িয়ে শুধলেন সিদ্দিক আহমেদ। রাতের খাওয়া দাওয়া শেষে নিজের বিছানায় বসে আছে মেহেক। বসে বসে রোশনের কথা ভাবছিল মেয়েটা। হঠাৎ বাবার আগমনে ভাবনায় ছেদ ঘটে। বসা থেকে দাঁড়িয়ে মৃদু হেসে বলে মেহেক, কিছুই না, ভেতরে এসো বাবা। সিদ্দিক আহমেদ মেয়ের কথা মতো ঘরে প্রবেশ করে চেয়ার টেনে বসলেন। মেহেক দাঁড়িয়ে। কেমন একটা থমথমে পরিবেশ। মেয়ের নীরবতা ভালো লাগে না উনার। তাই সিদ্দিক আহমেদ সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল সকালে যেভাবেই হোক জঙ্গলে যাবেন। তাতে যা হয় হোক। মেহেক, আমি ঠিক করেছি সকালে রোশনের খোঁজে যাব। একদম না বাবা, তোমাকে ওদের দলের সবাই চেনে না। নদীর পাড়ের লোকজন তোমাকে দেখা মাত্র গুলি করবে। উদ্ধৃতি চিহ্ন। তাহলে কি করব বল? এভাবে তোকে দেখতে ভালো লাগে না আমার। ছেলেটা তোর খুব খেয়াল রাখতো বলেই মনে হয়েছিল। হঠাৎ কি হলো? উদ্ধৃতি চিহ্ন। দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় বসল মেহেক। বাবার চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলে, আমি যাব বাবা। অনেক ভেবেছি এতদিন। এভাবে ঘরে বসে চিন্তা করার থেকে গিয়ে একবার দেখা দরকার। উদ্ধৃতি চিহ্ন। বেশ, তুই যেহেতু ওদের পরিচিত তাই একটু হলেও চিন্তা কম হচ্ছে। আমি তোর জন্য গাড়ির ব্যবস্থা করে দিব সকালে। নদীর পাড়ে পৌঁছে দিবে। মেহেক মাথা নেড়ে সম্মতি দিল। সিদ্দিক আহমেদ আরও কিছুক্ষণ সংসারের কথা, মিষ্টির বিষয়ে কথাবার্তা বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। মেহেকের সামনে আগামীকাল এক নতুন লড়াই। জানে নাকি আছে কপালে। কি হয়েছে রোশন? কোনো বিপদ আপদ নাকি মতিভ্রম? বিদ্যুৎ নেই অনেকক্ষণ। তাই গরমে অতিষ্ঠ হয়ে বিছানায় এপাশ ওপাশ করছে মিষ্টি। তাছাড়া সন্ধ্যার ঘটনার পর থেকে মিষ্টির অস্থির লাগছে। সত্যি সত্যি আহনাফ স্যার ওকে বিয়ে করবে। কিন্তু স্যারকে বিয়ে, বয়সের এত পার্থক্য কি মেনে নিবেন মিষ্টির পরিবার? আর ওভাবে হুট করে জড়িয়ে ধরা, কেন যে ধরল তখন সেসব ভেবে লজ্জায় রাগে অসহ্য লাগছে মেয়েটার। কিন্তু এতদিন স্যার যখন বিয়ে করেননি তার পেছনে নিশ্চয়ই কারণ ছিল। থাক কারণ, সবার জীবনেই একটা অতীত থাকে। তাই অতীতকে সামলে রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। মা তুমি। উদ্ধৃতি চিহ্ন। মায়ের আগমনে হকচকিয়ে গেল মিষ্টি। চার্জার ফ্যান নিয়ে এসেছেন উনি। মিষ্টির পাশে ফ্যানটা রেখে সেটা চালু করে দিলেন। গরমে তো ঘুমাতে পারবি না। সেজন্য তোর বাবাকে বলে গতকাল এটা কেনালাম। সামনে তোর বিয়ে, ঠিকমতো না ঘুমালে চেহারায় চাপ পড়বে। আর শোন, পরশু পাত্রপক্ষ আসবে আনুষ্ঠানিক তোকে দেখতে। মায়ের কথায় কি বলবে ঠিক বুঝে উঠতে পারছে না। আহনাফ স্যারের কথা কি বলা উচিত? না, উনি বলবেন। আচ্ছা মা। মিষ্টির মা আর কালক্ষেপণ না করে স্থান ত্যাগ করলেন। কথা মতো সকাল সকালই মেহেকের জন্য গাড়ি ঠিক করে দিয়েছেন সিদ্দিক আহমেদ। সকালে খাওয়া দাওয়াও করেনি মেয়েটা। সে নিয়ে অবশ্য কেউ জোর করেনি। অটোরিকশা চলছে। গাড়ি যতই সামনে এগোচ্ছে ততই অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে মেহেকের। বাড়ি থেকে বেশি দূরে নয় নদীর পার। আর হয়তো মিনিট ৫ লাগবে। কিন্তু নৌকা যদি না থাকে কিভাবে যাবে ওপারে? সাঁতার জানলেও একা একা কিভাবে পেরোবে নদী? কিন্তু যেতে তো হবেই। মেহেক নাম রে, এসে গেছি। শামসুল চাচার কথায় টনক নড়ে মেহেকের। দ্রুত অটো থেকে নেমে দাঁড়ায় সে। ধন্যবাদ চাচা। সাবধানে যাস মা। আমি গেলাম। শামসুল চাচা ফের অটো চালিয়ে চলে গেলেন। সিদ্দিক আহমেদের সাথে উনার সম্পর্ক বেশ ভালো। ছোট থেকে মেহেককেও খুব স্নেহ করেন। ঘুম থেকে উঠেই আহনাফকে নিজের বাড়ির উঠোনে বসা দেখবে ভাবেনি মিষ্টি। বাবার সাথে কথা বলছে আহনাফ স্যার। আঞ্জুম বেগম অবশ্য দূরে দাঁড়িয়ে জামাকাপড় দড়িতে মেলে দিচ্ছেন। আহনাফ সরাসরি মিষ্টির বাবাকেই বলবে সবকিছু। তারপর বাবা এত সকালে এলে সবকিছু ঠিক আছে? উদ্ধৃতি চিহ্ন। মিষ্টির বাবার প্রশ্নে মুচকি হাসল আহনাফ। শান্তভাবে উত্তর দিল, জি আঙ্কেল। আসলে কথাটা হয়তো বাবাই বলতেন কিন্তু উনার শরীর দিন দিন খারাপ হচ্ছে। তাছাড়া আগে আমি বলি, আপনাদের যদি মতো থাকে তাহলে বাবা আসবেন। মিষ্টি বারান্দার জানালা দিয়ে উকি দিয়ে সবকিছু শুনছে, দেখছে। এর মধ্যে মিষ্টির মাও আহনাফের কাছাকাছি এসে দাঁড়িয়েছেন।
অবশ্য আহনাফের কথার আগামাথা খুঁজে পাচ্ছেন না উনারা। তোমার কথা বুঝতে পারছি না বাবা। উদ্ধৃতি চিহ্ন। আন্টিও এসেছেন যখন সরাসরি বলছি আমি মিষ্টিকে বিয়ে করতে চাই। জানি ওর বিয়ে নিয়ে কথা এগিয়েছে, তবুও আঙ্কেল প্লিজ একবার ভেবে দেখবেন। নিজেকে বুঝতে সময় লেগে গেছে আমার। উদ্ধৃতি চিহ্ন। সিদ্দিক আহমেদ ও আঞ্জুম বেগম চুপ করে আছেন। সত্যি বলতে আহনাফের কাছে এমন কিছু আশা করেননি উনারা। তাই বিষয়টা হজম করতে সময় লাগছে যে সেটা ভালো করেই বুঝতে পারছে মিষ্টি। মিষ্টির সাথে কি তোমার কথা হয়েছে? কিংবা তোমাদের মধ্যে? উদ্ধৃতি চিহ্ন। না আন্টি, আপনি যেমন ভাবছেন আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, ছিল না। আমি পারিবারিকভাবেই প্রস্তাব দিলাম। এখন আপনারা যা বলবেন তাই হবে। আমি আসি এখন। আঞ্জুম বেগম চুপ করে গেলেন। আরে বসো, কিছু তো খেলেই না। কপালে থাকলে আবারও আসবো আঙ্কেল। তখন না হয় খাবো। আজ আসছি। আসসালামু আলাইকুম। উদ্ধৃতি চিহ্ন। ওয়া আলাইকুম আসসালাম। আহনাফ চলে যেতেই আঞ্জুম বেগম মেয়ের সাথে কথা বলবেন বলে ঘরের দিকে এগোলেন। সিদ্দিক আহমেদ পড়লেন ভাবনায়। এক তো মেহে গেল ওদিকে, এখন আবার এই বিষয়ে। বাবার মন বলছে মিষ্টি হয়তো আহনাফকেই পছন্দ করে। এখন আঞ্জুম বেগম বুঝলেই হয়। ভাগ্য সুপ্রসন্ন ছিল বলেই নৌকায় নদী পার হতে পেরেছে মেহেক। খায়রুল ভাই ছিল নদীর ওই পাশে, কিন্তু মেহেককে দেখা মাত্রই তিনি এগিয়ে এসেছিলেন। খায়রুল খুব ভালো মানুষ। গত 7 বছর ধরে উনি এই ডাকাত দলের নদী পারাপারের ভরসা। খায়রুলকে বেশ কয়েকবার রোশনের কথা জিজ্ঞেস করলেও কিছু বলেননি তিনি। শুধু বলেছেন একটু অসুস্থ ছিল। সেটা শুনে মেহেকের দুশ্চিন্তা আরও বেড়ে গেছে। তাই জঙ্গলে ঢুকেই দ্রুত পা চালাচ্ছে। ভাবি। উদ্ধৃতি চিহ্ন। আচমকা শান্তর কথায় ভড়কে গেল মেহেক। তবে পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে শান্তর দিকে দৃষ্টিপাত করল মেহেক। ভাইয়া কেমন আছেন? উনি কোথায়? উদ্ধৃতি চিহ্ন। ভালো আছি। ভাই ঘরেই আছে। আপনি যান। আমি সবাইকে জানিয়ে আসি আপনার কথা। উদ্ধৃতি চিহ্ন। শান্তর মতিগতি ঠিক বুঝল না মেহেক। দেখে তো মনে হচ্ছে ওকে দেখে দারুণ খুশি হয়েছে। যদি সব ঠিক থাকে তাহলে এতদিন রোশন ওর সাথে কোনো যোগাযোগ না করে কিভাবে রইল? না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো উত্তর পাওয়া যাবে না। আরেকটু সামনে গেলেই হয়। মেহেক আরও তাড়াতাড়ি হাঁটছে এখন। কি হচ্ছে কিছু বোধগম্য হচ্ছে না ওর। তাহলে সবকিছুই শুনেছিস তুই? উদ্ধৃতি চিহ্ন। মায়ের গম্ভীর কথাবার্তায় সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে মিষ্টির। জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে কি এই প্রশ্ন করল মা। হ্যাঁ মা। তুই কি আহনাফকে পছন্দ করিস মিষ্টি? উদ্ধৃতি চিহ্ন। প্রশ্নগুলো ভীষণ অদ্ভুত লাগছে মিষ্টির কাছে। হ্যাঁ বললে রাগ করবে নাকি না বললে? সত্যি বলতে আহনাফের প্রতি তো কোনো অনুভূতি নেই ওর। তবে অচেনা কাউকে বিয়ে করার চেয়ে পরিচিত মানুষকে বিয়ে করা সহজ। তার উপর সে যখন ওর অতীত জেনেও সবকিছু মানতে রাজি, সেখানে তাকে অপছন্দ হওয়ার জায়গা নেই। যদি বলো জনের মধ্যে কাকে পছন্দ, তবে আহনাফ স্যারের কথা বলবো। কিন্তু আলাদা করে কোনো পছন্দ অপছন্দের বিষয় নেই মা। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন আঞ্জুম। চমকে উঠল মিষ্টি। আহনাফ ছেলে হিসেবে যথেষ্ট ভালো। কাছাকাছি এত ভালো ছেলে থাকতে মেয়েকে দূরে বিয়ে দেওয়ার দরকার নেই আর। আমি তাহলে তোর বাবাকে বলবো আহনাফের সাথে কথা বলতে। কিন্তু মা, তুমি যে কথা দিয়েছ তাদের। উদ্ধৃতি চিহ্ন। কথা দেওয়ার থেকেও আমার কাছে তোর খুশি আগে মিষ্টি। সবকিছু বাদ দিয়ে এখন ভাত খেতে যা। অনেক বেলা হলো। মিষ্টি আহ্লাদে মাকে জড়িয়ে ধরে। আঞ্জুমও হেসে আগলে রাখে মেয়েকে। চলবে। নীরবে, নিভৃতে। পর্ব 27। তাসমিয়া, তাসনিন, প্রিয়া। প্রাপ্তমনস্ক মুক্তমনাদের জন্য উন্মুক্ত। মেঘমুক্ত আকাশে সাদা মেঘের ভেলা ভাসছে। রৌদ্রময় দিনেও ঘন গাছপালার কারণে একটু আধটু অন্ধকার লাগছে জঙ্গলটা। হন্তদন্ত হয়ে অবশেষে কাঙ্ক্ষিত জায়গায় এসে স্থির হয়ে দাঁড়িয়েছে মেহেক। ঘরের দরজা খোলা। বুকটা কেমন ধুকপুক করছে। অজানা আশঙ্কায় ভেতরটা অস্থির লাগছে ওর। রোশন কি ঘরেই আছে? হ্যাঁ আছে তো। শান্ত তো তেমনটাই বলল। না, এভাবে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। মেহেক গুটি গুটি পায়ে ঘরের দিকে এগোলো। ঘরে প্রবেশ করেই দৃষ্টি বুলালো বিছানার দিকে। চোখের উপর হাত রেখে এক পা উঁচু করে শুয়ে আছে রোশন। রোশনকে এভাবে শুয়ে থাকতে দেখে মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল মেহেকের। যার জন্য এতদূর ছুটে এলো, কোনো বিপদ হলো কি না দেখতে সে এমন আরামসে শুয়ে আছে। বাহ! উদ্ধৃতি চিহ্ন। আচমকা মেহেকের কণ্ঠস্বর শুনে পিলে চমকে উঠেছে রোশন। দ্রুত চোখের উপর থেকে হাত সরিয়ে সামনে দৃষ্টিপাত করতেই বিধ্বস্ত মুখখানা নজরে এলো। কিন্তু রোশনকে কিছু বলার সুযোগ না দিয়ে মেহেক বলতে লাগলো। কি অবাক হলেন? না, না অবাক কেন হবেন? আমার আশাতে আপনার তো কিছু যায় আসে না। কেন আসবে যাবে? আমি তো আপনার খামখেয়ালিতে বিয়ে করা বউ। খেয়াল হতেই সেই বউও নাই করে দিয়েছেন।
একটা মেয়ে আপনার চিন্তায় প্রতিদিন প্রতি ঘন্টা তড়পাচ্ছিল আর আপনি এখানে নিজের মতো করে আরামসে জীবন কাটাচ্ছেন। বাহ, সুন্দর, একেবারে চমৎকার। উদ্ধৃতি চিহ্ন। রোশন অবাক হয়ে মেহেকের বলা কথাগুলো কেবল শুনে যাচ্ছে। শোয়া থেকে উঠেনি পর্যন্ত। সেটা দেখে মেহেকের রাগ যেন তরতর করে বৃদ্ধি পাচ্ছে। মেয়েটা একটু দম নিয়ে ফের বলতে শুরু করলো। কি কি দরকার ছিল আমার বাড়িতে গিয়ে আজাইরা ঢং করার? সবাইকে এটা কেন দেখিয়েছেন আপনি আমার দিওয়ানা? আমি আপনার ভালোবাসা, প্রাণ আরো কত কিছু ভোগ করার জন্য তো বিয়ে করেননি, চাইলে সেটা এমনি পারতেন। তাহলে কেন? কেন? মেহেকের চিৎকার চেঁচামেচিতে এর মধ্যে ঘরের বাইরে এসে দাঁড়িয়েছে শান্ত, লিমন সহ কয়েকজন। মেয়েটার মাথায় যেন আজ আগুন জ্বলছে। চোখ থেকে পানি পড়ছে অথচ রাগে ফুঁসছে। রোশন মৃদু হাসল একবার। মেহেক এখনো দাঁড়িয়ে বকে যাচ্ছে। বাম কনুইতে ভর দিয়ে আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসল রোশন। রাগের তীরতায় সেসব খেয়াল করছে না মেহেক। মেহেককে শান্ত করতে এগিয়ে যাচ্ছে রোশন। মুখোমুখি দাঁড়াতেই হুঁশ ফিরল মেহেকের। সুন্দরী, তুমি তো বিতর্ক প্রতিযোগিতায় ফার্স্ট হওয়ার যোগ্যতা রাখো। এত কথা একনাগাড়ে বলতে পারো আগে তো জানতামই না। উদ্ধৃতি চিহ্ন। রোশনের কথায় আগুনে যেন ঘি ঢালাই হলো। রোশনের বুকে পেটে এলোপাতাড়ি ঘুষি মারতে মারতে কাঁদতে লাগলো মেহেক। আপনি ভীষণ খারাপ, খারাপ লোক একটা। উদ্ধৃতি চিহ্ন। নতুন জানলে। আচমকা রোশন ব্যথায় আহ জাতীয় শব্দ করাই থামল মেহেক। এক মুহূর্তে যেন সব রাগ ভুলে গেছে। কি হয়েছে? ব্যথা পেলেন কোথায়? উদ্ধৃতি চিহ্ন। রোশন নিজেকে সামলে বিছানার একপাশে বসল। মেহেক সাহায্য করেছে অবশ্য। এর মধ্যে দরজার বাইরে থেকে রোশনের বাবা বলে, ওর বুকে গুলি লেগেছিল মেহেক। উদ্ধৃতি চিহ্ন। মেহেক থমকাল সবুর হোসেনের কথায়। রোশনের দিকে দৃষ্টিপাত করল ভালো করে। সত্যি তো চেহারা কেমন হয়ে গেছে রোশনের, শুকিয়েও গেছে বেশ। সবুর হোসেন ঘরে এসে দাঁড়িয়ে মেহেকের বিস্ময় কাটাতে ফের বলেন, বুকের ডান পাশে গুলি লেগেছিল। আমি ভাবিনি ওকে আর বাঁচাতে পারবো। কিন্তু কথায় আছে না রাখে আল্লাহ মারেকে। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু বাবা কিভাবে হলো এসব? জঙ্গলে কি আবারও? না, জঙ্গলের অন্য দিকের গ্রামে ডাকাতি করার প্ল্যান ছিল সেদিন। সবকিছুই প্ল্যান মতো হচ্ছিল। হাওলাদার বাড়ি থেকে লুট করার পরে রোশন একটু পেছনে পেছনে আসছিল, হয়তো অন্যমনস্ক ছিল ও। তখনই পল্লব ওর বন্ধু শিপনকে দিয়ে রোশনের উপর গুলি করাই। কাপুরুষের মতো আড়ালে লুকিয়ে গুলি মেরেছে। অবশ্য প্রাণ নিয়ে ফিরতে পারেনি পল্লব। শিপন পালিয়ে গেছে। উদ্ধৃতি চিহ্ন। পল্লবের কথা শুনতাই অসহ্য লাগছে মেহেকের। জানোয়ারটা শেষমেশ এভাবে প্রতিশোধ নিতে চেয়েছিল। রোশন এত কিছু সহ্য করেছে এতদিন, অথচ কত কিছুই না বললাম ভেবে অনুশোচনা হচ্ছে মেহেকের। আমাকে একবার জানাতেন বাবা, কাউকে পাঠাতেন একবার, যদি উনার কিছু হয়ে যেত। মেহেক অশ্রুসিক্ত নয়নে মাথা নিচু করে বলে। সবুর হোসেন ওর মাথায় হাত বুলিয়ে দিলেন। রোশন এতক্ষণে নিজেকে ধাতস্থ করে নিয়েছে। তার সুন্দরী কাঁদছে, সেসব কি সহ্য করা যায়? বাবা তুমি এখন যাও, শ্বশুর আর পুত্রবধূর আলাপচারিতা পরে সারবে। এখন আমার পালা, যাও। রোশনের কথায় মেহেক হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। কিন্তু শ্বশুরের সামনে স্বামীর এহেন কথায় লজ্জা পেল একটু। যাচ্ছি। পাগল ছেলে। সবুর হোসেন হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন। মজার কথা, যাওয়ার সময় দরজা টেনে রেখেই গিয়েছেন। মেহেক অপরাধীর মতো কাচুমাচু হয়ে বসে আছে। রোশন আস্তে করে জড়িয়ে নিল ওকে। মেহেক ফুপিয়ে কেঁদে উঠল কিছুটা। আমাকে মাফ করে দিবেন, আমি বুঝতে পারিনি। আসলে আমি। উদ্ধৃতি চিহ্ন। চুপ। শান্ত হয়। উদ্ধৃতি চিহ্ন। চুপচাপ ফোপাতে লাগলো মেয়েটা। মিনিট পাঁচেক পরে থামল। ততক্ষণ ওভাবেই জড়িয়ে ধরে বসে রইল রোশন। কান্না থামাতে বাহুডোর থেকে মুক্ত করে ললাটে চুম্বন এঁকে দিল। শেষ যখন তোমার সাথে কথা হয়েছিল, তেলে বেগুনে জ্বলতে আমাকে দেখে। অথচ আজ আমার ভালোবাসায় পাগল হয়ে এত দূর ছুটে এলে। আমার জন্য এটা পৃথিবী জয় করার সমান সুন্দরী। ভাগ্যিস গুলিটা লেগেছিল। উদ্ধৃতি চিহ্ন। মেহেক ঠোঁটে আঙুল চেপে ধরে। রোশন হেসে আঙুলে কিস করে। লজ্জায় আঙুল সরিয়ে ফেলে মেহেক। এসব কথা বলবেন না। যদি কিছু হয়ে যেত, আমি কি করতাম তখন? আপনি কেন বোঝেন না? আমি সবই বুঝি সুন্দরী। যেমন এখন বুঝতে পারছি আমার বউটা তার ডাকাত স্বামীর প্রেমে হাবুডুবু না একেবারে ডুবে গেছে। উদ্ধৃতি চিহ্ন। এতক্ষণে হাসল মেহেক। সেই হাসিটুকু এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে রোশন। এখনো কি খুব যন্ত্রণা করে? উদ্ধৃতি চিহ্ন। এমনি করে না, তবে জোরে আঘাত লাগলেই একটু ব্যথা পাই। এমনিতে ঠিকই আছে। উদ্ধৃতি চিহ্ন। কোথায় গুলি লেগেছে দেখান তো। অনেকদিন আমার হটহট বডি দেখনি তাই না? তাই এভাবে ছুতোয় দেখতে চাইছো? রোশনের দুষ্ট হাসিতে ভেঙচি কাটল মেহেক। ইস, হট হট পরে করবেন, আগে দেখান। উদ্ধৃতি চিহ্ন। রোশন আস্তে আস্তে শার্টের বোতাম খুলতে লাগলো।
কিন্তু দুটো বোতাম খুলতেই থামল হঠাৎ। মেহেক ভ্রু উঁচিয়ে ইশারায় জিজ্ঞেস করল, কি হয়েছে? রোশন মেহেকের কানের পাশে মুখ এনে ফিসফিস করে বলে, তুমিই খোলো, একটু ফিলিংস আসবে মনে। চোখ মুখ কুঁচকে ফেলল মেহেক। এই লোকটার সব অবস্থায় এসব বলা চাই। তাই আর কথা না বাড়িয়ে নিজেই শার্টের বাকি বোতামগুলো খুলে নিল। ক্ষতটা এখনো আছে, বলতে গেলে তাজা। নিশ্চয়ই জঙ্গলে ভালো করে চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি। আপনাকে আমি বাড়িতে নিয়ে যাব। এখনো আপনার প্রপার ট্রিটমেন্ট দরকার। উদ্ধৃতি চিহ্ন। সে আমি যেতেই পারি, তবে চিকিৎসার দরকার নেই। তুমি এসে গেছো, এখন এমনি ঠিক হয়ে যাব। এত প্রেম তাহলে একবারও খবর দিলেন না কেন? এটা লিমনের বুদ্ধি ছিল বুঝলে। আমার অনুপস্থিতিতে তোমার হৃদয়ে আমার জন্য একটুও প্রেম জাগে কি না সেটার জন্যই এমন করেছি। অবশ্য ওরা তোমার খোঁজ রাখত সব সময়। মিষ্টির বিয়ে ঠিক নিয়ে কথা হচ্ছে তা ও জানি। তুমি আসবে সেটা অবশ্য জানতাম না। উদ্ধৃতি চিহ্ন। মেহে কি বলবে বুঝতে পারছে না। লোকটাকে খারাপ না বলে বজ্জাত বললে ভালো হবে মনে হচ্ছে। আপনারা সবাই মিলে আমাকে এরকম টেনশনে রেখেছিলেন। উদ্ধৃতি চিহ্ন। তার জন্য সরি সুন্দরী। চিন্তা নেই এখন, তোমার বর এখন সুস্থ। আদর, ভালোবাসা সবকিছুর জন্য রেডি আছে। যত ইচ্ছে ভালোবাসো, চাইলে একটু আদরও করতে পারো। উদ্ধৃতি চিহ্ন। রোশন ঠোঁট উঁচিয়ে ইশারায় কিস করতে বলল। মেহেক চোখ বড় করতেই পিছিয়ে গেল সে। চমকাল মেহেক। এই লোক আবার ভয়ও পায় এখন। কতবার তো জোর করেই এসব করেছে। আগে সুস্থ হন তারপর এসব। যাই হোক, নাস্তা করেছেন? উদ্ধৃতি চিহ্ন। রোশন অদ্ভুতভাবে হেসে বিছানায় শুইয়ে দিল মেহেককে। কিছু বলার আগেই মেহেকের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে রোশন নিজেও পাশে শুয়ে বলল, নাহ, তুমি খেয়ে এসেছো। নাহ, মুখ দেখে মনে হচ্ছে খাওনি। এটা কি হলো? তুমি জানো আমি এমনই। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা আপনি থাকুন। আমি মীরা আপুর সাথে কথা বলে আসছি আর নাস্তার কি ব্যাপার দেখছি। মেহেক শোয়া থেকে উঠে ঘর থেকে বেরিয়ে গেল। রোশন শুয়ে শুয়ে একা হাসছে। মনে হচ্ছে আজ জীবনের সবচেয়ে দামি জিনিসটা পেয়ে গেছে। চলবে। নীরবে, নিভৃতে। পর্ব 28। তাসমিয়া, তাসনিন, প্রিয়া। প্রাপ্তমনস্ক মুক্তমনাদের জন্য উন্মুক্ত। তাহলে বাবাকে পাঠাবো আঙ্কেল। উদ্ধৃতি চিহ্ন। বাজারে চায়ের দোকানে মুখোমুখি বসে কথাটি বলে আহনাফ। সিদ্দিক নিজেই আহনাফকে ডেকেছিল। চা খেতে খেতে জনে কথা বলেছে এতক্ষণ। অবশ্যই। তোমার যখন সুবিধা তখনই বিয়ে হবে। উদ্ধৃতি চিহ্ন। তাহলে কি 5 বছর পর বিয়ে করা সম্ভব আঙ্কেল? উদ্ধৃতি চিহ্ন। আহনাফের এমন প্রশ্নে থতমত খেয়ে গেছে মিষ্টির বাবা। এত বছর কিসের জন্য অপেক্ষা করতে চাচ্ছে? হাতের চায়ের কাপটা বেঞ্চির উপর রেখে কৌতূহলী দৃষ্টিতে আহনাফের দিকে তাকালেন তিনি। কিন্তু কেন? মিষ্টি বলছিল, গ্রাজুয়েশন শেষ করার পর ও বিয়ে করত। শুধুমাত্র আপনাদের জন্য এখন বিয়ে করতে রাজি হয়েছে। বুঝতে পেরেছি। কিন্তু ওর মা এসব মানবে না। তার চেয়ে বিয়ের পর বরং নিশ্চিন্তে লেখাপড়া করবে। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। আমি আগামীকাল বাবাকে নিয়ে আসব বরং। সাথে আমার কয়েকজন আত্মীয় থাকবে। বুঝতেই পারছেন, একমাত্র চাচা চাচি আছে আমার। খালামনির পরিবারের লোকজন আসবে তবে বিয়েতে একেবারে। উদ্ধৃতি চিহ্ন। আহনাফ কিছুটা ইতস্ততভাবে বলল। সিদ্দিক আহমেদ হেসে আহনাফের কাঁধে হাত রাখেন। হ্যাঁ, উনাদেরও নিয়ে এসো। আমাদের কোনো সমস্যা নেই। এখন তাহলে আসছি আমি। মেহেক এখনো বাড়ি ফেরেনি বলে মনটা খুব অশান্ত লাগছে। উদ্ধৃতি চিহ্ন। আহনাফ মিষ্টির কাছে সবকিছুই শুনেছে। তাই আলাদা করে কিছু জানতে চাইল না। চিন্তা করবেন না, মেহেকের সাথে সবকিছু ভালো হবে। সাবধানে যাবেন। উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে বাবা। উদ্ধৃতি চিহ্ন। আহনাফকে রেখে মিষ্টির বাবা ধীর পায়ে বাড়ির দিকে এগোতে লাগলেন। পড়ন্ত বিকেল। সূর্য প্রায় অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া শেষে আরামসে ঘুমিয়ে গিয়েছিল মেহেক। একটু আগেই উঠেছে। দীর্ঘদিনের অনিদ্রা আজ যেন ঘুচল ওর। রোশনের সঙ্গ পেয়ে সব চিন্তা থেকে মুক্তি পেয়েছে। তবে মেহেক যতক্ষণ ঘুমিয়েছে রোশন ঠিক ততক্ষণ ওর পাশে বসে ছিল। ঘুমন্ত স্ত্রী রদিকে তাকিয়ে একা একাই সময় কাটিয়েছে লোকটা। বাবা তো অনুমতি দিয়ে দিয়েছে, আমরা কিন্তু সন্ধ্যা নামলেই বের হব। ব্যাগে রোশনের কিছু দরকারি জামা কাপড় ভরতে ভরতে বলল মেহেক। রোশন জানালার পাশে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। হ্যাঁ ঠিক আছে। উদ্ধৃতি চিহ্ন। রোশন সিগারেটে খাচ্ছে বুঝে জামা কাপড় রেখে মেহেকও জানালার কাছে এসে দাঁড়িয়েছে। সিগারেটের ধোঁয়ায় চোখ মুখ কুঁচকে ফেলেছে মেয়েটা। এত বিশ্রী ঘ্রাণ। কিভাবে এসব ছাইপাশ খাচ্ছেন? উদ্ধৃতি চিহ্ন। রোশন হেসে সিগারেটের অবশিষ্ট অংশটুকু জানালার বাইরে ফেলে দিয়ে এক হাত মেহেকের কোমরে রেখে নিজের কাছাকাছি নিয়ে এলো। ফেলে দিলাম। খাচ্ছি না সিগারেট, তবে তোমাকে খেতে। চুপ করুন। চরিত্রহীন লোক একটা। উদ্ধৃতি চিহ্ন। মেহেক নিজেকে ছাড়াতে চাইলে রোশন আরো গভীরভাবে কাছে টেনে নিল ওকে।
মেহেক টাল সামলাতে না পেরে রোশনের দুই কাঁধে দু হাত রেখে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। শুধু শুধু চরিত্রের দোষ দিও না তো। আমি কি বলেছি তোমাকে খুব হট এন্ড সেক্সি লাগছে? নাকি এটা বলেছি তোমার কোমরের তিলটা খুব সুন্দর? উদ্ধৃতি চিহ্ন। কপালে লেপ্টে থাকা কিছু চুল মেহেকের কানের পাশে গুজে দিল রোশন। কথাগুলো নিজে নিজে রিপিট করতেই তড়িৎ গতিতে নিজেকে ছাড়িয়ে নিল মেহেক। কোমরে হাত রেখে বলল, বলার বাকি রেখেছেন কিছু? বাই দা ওয়ে, আপনি কোমরের তিল দেখলেন কখন? আজ তো শাড়ি পরিনি। রোশন ঠোঁটের কোণে দুষ্ট হাসি ফুটিয়ে আবারও এগিয়ে এলো ওর দিকে। কেউ যদি ঘুমন্ত অবস্থায় নিজের কামিজ নিজেই সরিয়ে রাখে আমার দেখা কি বারণ নাকি? আমি আরো ভালো করে সরিয়ে দেখেছি একটুখানি দেখেছি কিন্তু বেশি না। উদ্ধৃতি চিহ্ন। মেহেক রেগেমেগে আবারও বিছানায় গিয়ে বসে জামাকাপড় গোছাতে লাগলো। আপনি আসলেই একটা অসভ্য। এসব করা চলবে না বলে দিলাম। ভালোবাসি বলে কি এসব করতে হবে নাকি? উদ্ধৃতি চিহ্ন। না তো। তাহলে? উদ্ধৃতি চিহ্ন। বিয়ে করলে করতে হয় বলেই ও সব করতে হবে। উদ্ধৃতি চিহ্ন। আপনি? উদ্ধৃতি চিহ্ন। রোশন কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে গেল। মেহেক ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর একা একাই হাসতে শুরু করল। এশার আজান হচ্ছে চারদিকে। এর মধ্যেই নামাজ পড়তে দাঁড়িয়েছেন আহনাফের বাবা। আহনাফ বাসায় ফিরেছে মাত্র। বাবাকে নামাজ পড়তে দেখে নিজের ঘরে গিয়ে ফ্রেশ হবার কথা ভাবছে। আরও আগেই ফিরত বাসায়, কিন্তু মিষ্টির পরিবার রাজি হয়েছে শুনে বন্ধুরা অনেক মজা করেছে। বিয়ে থেকে এতদিন দূরে থেকে হুট করে নিজের ছাত্রীকে বিয়ে করা নিয়ে তাদের কত তামাশা। ওয়ার্ড্রোব থেকে তোয়ালে নিয়ে পা বাড়াতেই ড্রেসিং টেবিলের উপর রাখা ফোনটা বেজে উঠল। আহনাফ ফোন হাতে নিয়ে মিষ্টির নম্বর দেখে মৃদু হেসে রিসিভ করে। আসসালামু আলাইকুম স্যার। উদ্ধৃতি চিহ্ন। ওয়া আলাইকুম আসসালাম। কি খবর মিষ্টি? কোনো ভালো খবর আছে নাকি এত উৎসাহী শোনাচ্ছে তোমাকে? উদ্ধৃতি চিহ্ন। ফোনের অপর প্রান্তে বসে মিষ্টি চমকাল। লোকটা গলার আওয়াজেই বুঝে গেল। হ্যাঁ, মেহেক আপু এসেছে, সাথে রোশন ভাইও। ওয়াও, গ্রেট নিউজ। বলেছিলাম না সবকিছু ঠিকঠাক হবে? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, তবে ভাইয়ার গুলি লেগেছিল, সেজন্য এতদিন অসুস্থ ছিলেন। আহনাফ দুঃখ প্রকাশ করে শুধালো। ইস, এখন কি অবস্থা? উদ্ধৃতি চিহ্ন। এখন ঠিক আছে বলল। আপনি কোথায় আছেন? উদ্ধৃতি চিহ্ন। কেন, দেখা করতে চাচ্ছ? আচমকা আহনাফের প্রশ্নে হকচকিয়ে গেল মিষ্টি। এমনি জিজ্ঞেস করেছিল কথাটা, কিন্তু আহনাফ কি বলল? না। আচ্ছা, পরে কথা হবে, রাখছি। মিষ্টি নিজের বিব্রতবোধ বুঝতে না দেওয়ার জন্য তড়িঘড়ি করে কোল কেটে দিয়েছে। আহনাফ ইচ্ছে করে এই কথাটা বলেছিল বলে হাসতে হাসতে ওয়াশরুমের দিকে এগোলো। ফ্রেশ হয়ে এসে বাবাকে সবকিছু খুলে বলে চাচা চাচিকে কোল দিয়ে আগামীকাল সকালে আসতে বলে আহনাফ। একমাত্র চাচাতো ভাই সাইমুম প্রবাসী। লেখাপড়ার পাট চুকিয়ে বছর 7 আগেই কুয়েতো পাড়ি জমিয়েছিল সে। সামনের বছর দেশে ফিরবে একেবারে। তারপর বিয়ে। ঘড়িতে রাত 9টা বেজে 10 মিনিট। রাতের জন্য রান্না করছেন আঞ্জুম বেগম। মেহেকও সাথে সাহায্য করছে। মিষ্টি রোশনের সাথে বারান্দায় বসে আড্ডা দিচ্ছে। জনে বেশ মিলেছে। মেয়ে জামাই আসাতে নিজেদের পালিত মুরগি জবাই দিয়েছেন আঞ্জুম। ঘরে পোলাওয়ের চাল ছিল আগে থেকেই। হুট করে যে রোশন আসবে তা তো সিদ্দিক আহমেদ জানতেন না। তাছাড়া পরিস্থিতি কেমন হয় সেসব নিয়েও চিন্তিত ছিলেন। সব মিলিয়ে তাই বাজার সদাই করা হয়নি আজ। মুরগির মাংস রান্না প্রায় শেষের পথে। মেহেক পোলাও সিদ্ধ হলো কতদূর সেটা চেক করছে। মা দেখো তো, পোলাও হয়ে গেছে মনে হয়। উদ্ধৃতি চিহ্ন। মেয়ের কথায় আঞ্জুম পাতিল থেকে চামচ দিয়ে কয়েকটা পোলাও উঠিয়ে দেখলেন। তারপর ব্যস্ত সমস্ত ভঙ্গিতে বললেন, হ্যাঁ হয়ে গেছে, চুলো থেকে উঠিয়ে রাখো এখনই। উদ্ধৃতি চিহ্ন। মেহেক মায়ের কথা মতো কাজ করে। এর মধ্যে মিষ্টি এসে দাঁড়াল রান্নাঘরের দরজার কাছে। রান্না হলো মা? আমার তো খিদে লেগেছে। আপা ভাইয়ারও মনে হয় সেইম। মেহেক হেসে বলল, তোরা জন আরেকটু সময় হাওয়া খেতে থাক। এখনো মাংস হয়নি। উদ্ধৃতি চিহ্ন। আঞ্জুম বেগম মেয়েদের কথা শুনে মিটমিট করে হাসছেন। মাংসও হয়ে গেছে, কিন্তু মেহেক ইচ্ছে করে মিষ্টিকে খেপানোর চেষ্টা করছে। ধুর, যাই তাহলে ভাইয়ার সাথে গল্প করি। আরে হয়ে গেছে রান্না, যা বাবাকেও ডেকে নিয়ে আয় তোদের সাথে। আমি খাবার বাড়ছি। উদ্ধৃতি চিহ্ন। বোনের কথায় হাসতে হাসতে চলে গেল মিষ্টি। মেহেক ও আঞ্জুম খাবার দাবার খাওয়ার টেবিলে নিয়ে যাচ্ছে। শাশুড়ির হাতের রান্না তো জোশ। বিছানায় বসে বলল রোশন। মেহেক চেয়ারে বসে চুল বিনুনি করছে। হ্যাঁ, মায়ের হাতের রান্না খুব মজাদার হয়। উদ্ধৃতি চিহ্ন। মায়ের কাছ থেকে শেখো একটু। উদ্ধৃতি চিহ্ন। সিগারেট ঠোঁটের কোণে গুজে সুকটান দিচ্ছে রোশন। মেহেক ভ্রু উঁচিয়ে বলে, আমি কি রান্না করতে জানি না? হ্যাঁ, কিন্তু মায়ের মতো তো না। উদ্ধৃতি চিহ্ন। তা ঠিক, সবার রান্না তো একরকম হয় না। উদ্ধৃতি চিহ্ন।
তুমি রাগ করছো না কেন সুন্দরী? উদ্ধৃতি চিহ্ন। মেহেক মুচকি হেসে বসা থেকে উঠে বিনুনি পেছনে ফেলে মশারি টানাতে লাগলো। রাগ করব কেন? উদ্ধৃতি চিহ্ন। এই যে তোমার রান্না মায়ের থেকেও ভালো হওয়া সত্ত্বেও আমি খারাপ বললাম। উদ্ধৃতি চিহ্ন। আপনার কি আমাকে পাগল মনে হয়? নাকি মিষ্টির মতো ছোট? কিছু বললেই খেপানো যাবে নাকি আমাকে? রোশন হেসে মেহেকের ডান হাত ধরে হেঁচকা টানে নিজের বুকের উপর শুইয়ে দিল। মশারির এক কোণা এখনো টানানো হয়নি। মেহেক আঁতকে উঠল হঠাৎ। আরে কি করছেন? বুকে লেগে যাবে তো। কিচ্ছু হবে না। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু মশারি। উদ্ধৃতি চিহ্ন। চুলোয় যাক তোমার মশারি, আগে আসো প্রেম করি। চলবে।